সমস্ত শ্রোতা বন্ধুদের গল্প কবিতার আসরে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব শ্রী নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের উপন্যাস ভালোবাসার আলোর শেষ পর্ব, অর্থাৎ 10ম পর্ব। শ্রোতা বন্ধুদের সময়ের কথা ভেবে আমি উপন্যাসটিকে 10 ভাগে ভাগ করেছি। আজ অন্তিম পর্ব পাঠ করতে যাচ্ছি। গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন। যেসব শ্রোতা বন্ধুরা এখনও গল্প কবিতার আসরকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে এই চ্যানেলে কোনো গল্প, উপন্যাস বা কবিতা আপলোড হলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার। লিজা বলল, ডার্লিং, তোমাকে সব কথা বলবো আমি। রুস্তমজি নিজে হচ্ছেন একজন দাগি সমাজবিরোধী। তাকে মাফিয়াদের গডফাদার বললেও ভুল বলা হবে না। এই কলকাতায় বসে গত কয়েক বছর ধরে রামু, গুড্ডু এবং এরকম আরও বেশ কিছু জেল পালানো কিংবা খুনের মামলা বা ডাকাতির মামলায় জড়িত আসামিদের নিয়ে তিনি প্রচুর বেআইনি কাজকর্ম করে চলেছেন আর কোটি কোটি কালো টাকা আয় করেছেন। তার আসল পরিচয়, তিনি একজন প্রমোটার। কলকাতায় কিংবা কাছাকাছি শহরতলিতে যত বহুতল বাড়ি উঠতে দেখা যায়, তার অধিকাংশর পেছনেই প্রমোটার হিসেবে আছেন রুস্তমজি। সৌম্য বলল, প্রমোটারই তো এখন একটা পেশা। রুস্তমজি যদি জমির মালিকানা নিয়ে কর্পোরেশনের বিল্ডিং রুল অনুযায়ী প্ল্যান স্যাংশন করিয়ে একের পর এক বহুতল নির্মাণ করেন এবং ফ্ল্যাট বিক্রি করেন, তাতে তো আমি বেআইনি কিছু দেখছি না। লিজা হাসল, সেই হাসিতে বিষণ্ণতা। সে বলল, সৌম্য, তুমি একজন এডুকেটেড ইয়ং ম্যান। আন্ডারওয়ার্ল্ডে কত রকম কাজ হতে পারে সে বিষয়ে তোমার কোনো ধারণাই নেই। আমার আছে। আমি রুস্তমজির অফিসে প্রায় 5 বছর কাজ করছি। খুব কাছ থেকে আমি দেখেছি এই কানিং লোকটি কিভাবে দিনকে রাত আর রাতকে দিন করতে পারে। কিন্তু সৌম্য, ইউ আর লুকিং ভেরি টায়ার্ড। আর গুড্ডুরা তোমাকে একা পেয়ে ভীষণ মেরেছে। তোমার ডান চোখের নিচে খানিকটা কেটে গেছে। আমি তোমাকে প্রথমে কিছু খেতে দিই। ডান চোখের নিচে হট ওয়াটার স্পঞ্জ করে অয়েনমেন্ট লাগিয়ে দিচ্ছি। পেইন চলে যাবে। তুমি আমাকে প্লিজ একটু সময় দাও। আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। মিনহোয়াইল ইউ হ্যাভ রেস্ট। লিজা একটা পাতলা চাদর দিয়ে অতি যত্নে সৌম্যকে ঢাকা দিয়ে দিল। নরম বিছানায় সৌম্য শুয়ে আছে। তার সত্যি খুব ক্লান্তি লাগছে। ডান চোখের নিচে ক্ষতটা টনটন করছে। তার ঘুম পাচ্ছে। ঘুম। কতক্ষণ ঘুমিয়েছিল খেয়াল নেই সৌম্যর। ঘুম ভাঙলে সে দেখল লিজা তার দিকে ঝুঁকে তাকিয়ে আছে। সৌম্য তার দিকে তাকালে লিজা তার কপালে হাতের ছোঁয়া দিয়ে বলল, গেট আপ ডার্লিং, আমি তোমার ক্ষতটা একটু পরিষ্কার করে দিই। সৌম্য উঠে বসল। লিজা পরম মমতায় সৌম্যর ক্ষত ডেটল মেশানো গরম জলে তুলো ভিজিয়ে পরিষ্কার করে দিল। তারপর কি একটা ক্রিম জাতীয় ওষুধ লাগিয়ে দিল। প্রথমে ভীষণ জ্বালার অনুভূতি হলো সৌম্যর। তারপর ধীরে ধীরে ব্যথা কমে গিয়ে আরাম লাগছিল। ঘড়ির দিকে তাকিয়ে সৌম্য দেখল বেলা 3টে। সে লিজাকে বলল, প্লিজ আমাকে এখান থেকে চলে যাবার সুযোগ করে দাও। তুমি ইচ্ছে করলে সব পারো, আমি জানি বাইরে এরা পাহারা রেখেছে, কিন্তু তবুও। লিজা বলল, ডোন্ট ওরি সৌম্য, তুমি আমাকে যে অনার দিয়েছ আমি তা কোনো দিন ভুলব না।
তুমি এখান থেকে যাতে চলে যেতে পারো সেই উপায় আমি ভেবে নিয়েছি, কিন্তু তার আগে তুমি কিছু খেয়ে নাও। এখন আমার কিছুই খেতে ইচ্ছে করছে না। তোমাকে খেতে হবেই। আমি তোমাকে খাইয়ে দেব, আর তোমাকে শোনাবো কিভাবে এবং কেন তোমাকে খুনের মামলায় জড়ানো হয়েছে। অত্যন্ত উৎসাহের সঙ্গে সৌম্য বলল, সেই ব্যাপারটাই তাহলে আমাকে শোনাও। আমি এখন বুঝতে পারছি না লিজা, খুনের মামলায় আমাকে জড়ানো হলো কেন? লিজা বলল, হ্যাভ পেশেন্স সৌম্য, ইউ স্টার্ট ইটিং অ্যান্ড লিসন টু মি। বিছানায় বসে খাওয়ার অসুবিধেজনক। কিছুক্ষণ ঘুমিয়ে নেবার পর সৌম্য বেশ তাজা বোধ করছিল। সে উঠে প্রথমে টয়লেটে গেল, তারপর এসে ডাইনিং টেবিলে বসল। লিজা, আজও তুমি আমাকে খাইয়ে দেবে? তাই তো দেব ডার্লিং। প্রথমে স্যুপটা খাবে, চিকেন স্যুপ, তারপর ভেজ ফ্রাইড রাইস আর চিকেন রেশমি কাবাব। এখানে কোনো ভালো হোটেল আছে? হোটেল থেকে তুমি নিজেই কিনে আনলে এসব খাবার? হোটেল থেকে? ও মাই গড, তুমি আমাকে আন্ডার এস্টিমেট করছো ডার্লিং। আমি তোমার জন্য নিজের হাতে সমস্ত আইটেম রান্না করেছি। তুমি নিজে রান্না করেছো? ইয়েস। আর তোমার জন্য এই রান্না করতে পেরে আমি খুব প্লেজার পেয়েছি। নাও টেক ইট। লিজা চামচে স্যুপ বাড়িয়ে দিল সৌম্যর দিকে। সে খেতে শুরু করেছিল। সত্যি অপূর্ব স্বাদ। সৌম্য বলল, আই মাস্ট অ্যাডমিট দ্যাট ইউ আর এ কম্পিটেন্ট কুক। থ্যাংক ইউ ডার্লিং। খেতে খেতে হঠাৎ সৌম্য অন্যমনস্ক হয়ে পড়ল। তার মানালির কথা মনে পড়েছে, মায়ের কথা মনে পড়েছে। কি ভাবছে ওরা? এই বন্দিদশা থেকে মুক্তি পেতেই হবে, কিন্তু কিভাবে? লিজা বলল, তোমাকে মনে হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডেড। কি ভাবছো? ভাবছি আমি যে মিথ্যে অভিযোগে জড়িয়ে পড়েছি তা থেকে কিভাবে বাঁচব। পুলিশ তো আমাকে পেলে অ্যারেস্ট করবে। তোমাকে সব কথা খুলে বলতে হবে পুলিশকে, তবেই তুমি বাঁচবে। আদারওয়াইজ আদারওয়াইজ দ্য পুলিশ উইল টেক ইউ টু দেয়ার কাস্টডি। আমি পুলিশের হাতে ধরা কিছুতেই দেব না। কিন্তু তোমাকে জানতে হবে কেমন করে রুস্তমজি তোমাকে স্কেপগোট বানিয়েছে। শুনবে না তুমি সে কথা? ইয়েস, শোনাও। আই অ্যাম অল ইয়ার্স ফর ইউ। খাওয়া শেষ। এখন নিজেকে আরও তাজা লাগছে। টয়লেটে গিয়ে পরিষ্কার হয়ে এলো সৌম্য। তারপর মুখোমুখি দুজনে কথা শুরু হলো লিজার। রুস্তমজি একজন বিগ প্রমোটার। তার এই পরিচয় পুলিশ জানে, কর্পোরেশন জানে, এই শহরের বড় বড় ব্যবসায়ী সম্প্রদায় জানে। কিন্তু আজ আমি তোমাকে বলছি এই বিশ্বাসে যে তোমার মুখ থেকে কেউ এসব জানবে না। কিন্তু এই তথ্যগুলো তোমার প্রয়োজন, তুমি যদি পুলিশের কাছে মুখ খুলতে চাও। নো ইন্ট্রোডাকশন প্লিজ লিজা, কাম টু দি পয়েন্ট। ইয়েস, রুস্তমজি আসলে একজন বিশাল ড্রাগ পেডলার। তার ড্রাগের নেটওয়ার্ক ছড়িয়ে আছে ইন্ডিয়ার নানা স্টেটে। এছাড়া দুবাই, সৌদি আরব এবং থাইল্যান্ডে কোটি কোটি টাকা ইনকাম করেন রুস্তমজি এই বেআইনি ড্রাগের ব্যবসা থেকে। তার এই ব্যবসার খবর রাখে খুব কম লোকজন। আমি এসব জেনেছি কারণ আমাকে রুস্তমজির ওয়েবসাইট কন্ট্রোল করতে হয়, এবং তিনি আমাকে একদিন নিজে ডেকে বলেছিলেন, দ্য মোমেন্ট ইউ ডিসক্লোজ দিস ইনফরমেশন টু এনিবডি ইউ উইল বি লস্ট। কিন্তু আমি তো শুধু সামান্য একটা চাকরি চাইতে গিয়েছিলাম। আমাকে হঠাৎ খুনের মামলায় জড়িয়ে দেবার কারণ কি? লিজা হাসল।
কারণ আছে ডার্লিং, রুস্তমজি ঠিক তোমার মতোই একজনকে চাইছিলেন, যাকে পরাঞ্চকের ওয়াটার বডি দখল করার ব্যাপারে স্কেপগোট করা যায়। কিছুই বুঝলাম না। শোনো, পরাঞ্চক গ্রামে ওই 1.5 একর জায়গা জুড়ে ওয়াটার বডির ওপর রুস্তমজির অনেক দিন টার্গেট। প্রমোটার হিসেবে রুস্তমজির কাজ হলো অপরের জমিতে বিল্ডিং তোলা। তিনি অনেক মাল্টিস্টোরি তুলেছেন বেদখল জমিতে, কিন্তু কর্পোরেশনে যখন বিল্ডিং প্ল্যান স্যাংশন করতে দেয়া হয়, তখন তো জমির মালিকানা, জমির মিউটেশন এসব ব্যাপারে ডকুমেন্টস জমা দিতে হয়। সৌম্যর কথা শুনে লিজা হাসল, উচ্চকিত হাসি। কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারদের, পুলিশের বড় কর্তাদের, প্রয়োজন মতো এমপি এমএলএদের সবাইকে রুস্তমজি পকেটে পুরে রেখেছেন। ডকুমেন্টসের ব্যাপারে তাকে বদার করতে হয় না। দোজ আর ভেরি ট্রাইফল ম্যাটার্স ফর হিম। কিন্তু পরাঞ্চকে কি হলো? হ্যাঁ, পরাঞ্চক বস চেয়েছিলেন ওখানকার ওয়াটার বডি ফিল আপ করে ভরার জমির ওপর মাল্টিস্টোরি তুলতে, কিন্তু ওখানে একজন ছিলেন, ইন্দ্রনীল বাবু। হি স্টুড ইন দ্য ওয়ে অফ আওয়ার বস। স্থানীয় লোকদের নিয়ে হি অর্গানাইজড এ মুভমেন্ট এগেনস্ট ফিলিং আপ দ্য ওয়াটার বডি অ্যাট পরাঞ্চক, and our boss became puzzled because that Indranil was really serious. তখন হাতে চাঁদ পাওয়ার মতো চাকরির খোঁজে তুমি এলে। গুড্ডু আর রামু তোমাকে নিয়ে গেল স্পটে। তোমাকে কাজ দেয়া হলো ওই ওয়াটার বডি ফিল আপ করার জন্য। ইন্দ্রনীল তার লোকজন সমেত বাধা দিতে এলো। প্রথম দিন তোমরা চলে এলে। এটাও, এই ফিরে আসাটাও রুস্তমজির একটা প্লট। তারপর দ্বিতীয় দিন গুড্ডু আর রামু ছিল দূরে, আর তোমাকে এগিয়ে দেয়া হলো সামনে, টু আর্গু উইথ ইন্দ্রনীল। যখন তর্কাতর্কি চলছে, প্রায় হাতাহাতির অবস্থা, সেই সময় ইন্দ্রনীল ওয়াজ শট ডেড, এবং রটিয়ে দেয়া হলো যে তুমি গুলিটা করেছ। It was you who fired the shot and who is responsible for the poor fellow's death. কিন্তু ঘটনা অন্যরকম। একটু দূরেই ভিড়ের আড়ালে দাঁড়িয়েছিল গুড্ডু আর রামু। যখন ইন্দ্রনীলের সঙ্গে তোমার আর্গুমেন্ট চলছিল, তখন গুড্ডু এবং রামু যে কেউ একজন ইন্দ্রনীল বাবুকে গুলি করেছেন। ইট ওয়াজ প্ল্যান লাইক দ্যাট। তারপর টিভি চ্যানেলে এবং সংবাদপত্রের অফিসগুলোতেও খবরটা চালান করে দেয়া হলো যে ইন্দ্রনীল ওয়াজ মার্ডার্ড বাই সৌম্য রায়, সো দ্যাট দ্য পুলিশ স্টার্টস টু ট্র্যাক ইউ। অ্যান্ড রুস্তমজির প্ল্যান অনুযায়ী কাজকর্ম চলছে। তুমি কি জানো, পরাঞ্চকে ওয়াটার বডি ফিল আপ করার কাজ ইন ফিলিং সুইং শুরু হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই ওখানে মাল্টি স্টোরির বিল্ডিংয়ের ভিত পুজো হবে। কিন্তু ইন্দ্রনীলবাবু মারা গেলেও গ্রামের অন্যান্য মানুষের তো জলাজমি বোঝানোর ব্যাপারে বাধা দেওয়ার কথা। লিজা হাসল, কারুণ্য এবং শ্লেষ মেশানো অদ্ভুত সেই হাসি। সে একটু এগিয়ে এসে সৌম্যর কপালে একটা চুমু খায়, তারপর বলে, তোমাকে আগেই বলেছি, ইন দ্য ডিকশনারি অফ রুস্তমজি দেয়ার ইজ নাথিং ইম্পসিবল। ইন্দ্রনীলবাবুই একমাত্র সিনসিয়ার ছিলেন। রুস্তমজি ওই ভদ্রলোককে পারচেস করতে পারেননি, কিন্তু ইন্দ্রনীলকে সরিয়ে দেওয়ার পর পরাঞ্চকের গ্রামবাসীদের এবং লোকাল পুলিশ স্টেশনে টাকা ছড়িয়ে রুস্তমজি ওদের পারচেস করে নিয়েছেন। তারপর রুস্তমজি
ওখানে মল বানাবেন, মাল্টি স্টোরিড বানাবেন, কোটি কোটি টাকা বাতাসে উঠতে উঠতে রুস্তমজির পকেটে এসে জমা হবে। কিন্তু তুমি এসব জানলে কিভাবে লিজা? লিজা উত্তর দিচ্ছে না। সৌম্য লিজার দিকে এগিয়ে গেল, তাকে পরম মমতায় আলিঙ্গন করল, তার ঠোঁটে চুমু খেলো পরপর 3 বার। তারপর গাঢ়স্বরে বলল, লিজা, তুমি রুস্তমজির অনেক পাপের সাক্ষী থাকলেও আমি মনে করি তোমার আত্মার পবিত্রতা নষ্ট হয়নি। তোমার আত্মায় কোনো ময়লা পড়েনি। Your soul is still sacred like the glittering moonlight. তুমি আমাকে সাহায্য করো লিজা। লিজা এবার তাকালো সৌম্যর দিকে, তার চোখ দিয়ে গড়িয়ে নামছে মুক্তোর মতো অশ্রুবিন্দু। আমি তোমাকে সাহায্য করব সৌম্য। সবাই আমাকে খারাপ মেয়ে ভাবে, অনলি ইউ হ্যাভ অনার্ড মি। কিন্তু রুস্তমজির ওই সাগরেদরা, গুড্ডু, রামু, ওরা তো বুঝতে পারবে আমি তোমাকে পালিয়ে যেতে সাহায্য করেছি। দে উইল সিম্পলি কিল মি। আমরা যদি একটা ড্রামা করি। কী ড্রামা? আমি তোমার হাত পা দড়ি দিয়ে বেঁধে মুখের মধ্যে কাপড় কুঁচে দিয়ে চলে যাব। তোমার মোবাইল থাকবে তোমার হাতের থেকে অনেক দূরে। দ্য আইডিয়া। সেটা না হয় হলো, কিন্তু সৌম্য, তুমি যাবে কোন রাস্তা দিয়ে? বাড়ির চারপাশেই তো রুস্তমজির ছেলেরা পাহারায় আছে। আবার তুমি ধরা পড়ে যাবে ওদের হাতে। আর এবার ধরা পড়লে একটা রাস্তা তো বের করতে হবে। এই এলাকা আমি চিনি না, তুমি তো চেনো। লিজা কয়েক মুহূর্ত ভেবে নেয়, তারপর বলে, একটা উপায় আছে। কী উপায়? তোমাকে মুসলিম ওম্যান সাজতে হবে। পারবে? খিলখিল হাসতে লাগলো লিজা। হাসির সময় নয় লিজা, বলো কি করতে হবে। আমার বাড়ির সামনে দিয়ে 1/2 কিলোমিটার হাঁটলেই একটা মুসলিম পল্লী। ওদিকটায় কোনো পাহারা নেই। ওই মুসলিম পল্লী পার হলেই স্টেশনের রাস্তা। এখন সন্ধে 7টা। এখনই যদি বেরিয়ে যাও তাহলে শিয়ালদা যাওয়ার 8:20 লোকালে বাড়ি চলে যেতে পারবে। কিন্তু তোমাকে মুসলিম পল্লী দিয়ে যেতে হবে। তোমাকে মুসলিম সেজেই যেতে হবে। মাই গড, মুসলিম সাজবো কিভাবে? শুধু মুসলমান নয়, তোমাকে সাজতে হবে ফিমেল মুসলমান। কিভাবে? ডোন্ট ওরি, আমার কাছে সব ব্যবস্থা আছে। আমার কাছে একটা বোরখা আছে। এই বোরখা পরে তুমি মুসলিম পল্লী দিয়ে হেঁটে পার হয়ে যাবে। কিন্তু আমি তো অনেক লম্বা, বোরখাতে আমার পা পর্যন্ত ঢাকা পড়বে তো। ইউ ট্রাই ইট। আর দেরি করা ঠিক নয়। লিজা ছুটে চলে গেল পাশের ঘরে। সৌম্য এ ঘরে দাঁড়িয়ে উত্তেজনায় ছটফট করছে। কয়েক মিনিটের মধ্যেই লিজা ফিরে এলো, তার হাতে একটা কালো বোরখা। ট্রাই ইট, লিজা বলল। সৌম্য শার্টের ওপরই বোরখা গলিয়ে নিল, কিন্তু বোরখা তার হাঁটু পর্যন্ত। তাহলে তার পুরুষালী পা দুটো সে ঢাকা দেবে কিভাবে? আর কোনো মহিলা কি সচরাচর এত লম্বা হয়? যদি রাস্তাতেই সে ধরা পড়ে যায়। লিজার উচ্চতা খারাপ নয়, অন্তত 5 ফুট 6 ইঞ্চি। একটা বুদ্ধি এসেছে মাথায় সৌম্য। কি? তুমি জিন্স ট্রাউজার ছেড়ে আমার একটা সালোয়ার পরে নাও, তার ওপর বোরখা গলিয়ে নাও। তোমার হাইটের জন্য একটু রিস্ক থেকেই যাচ্ছে, কিন্তু আমার ধারণা মুসলিম পল্লীতে সবাই সন্ধ্যের পর তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়ে। রাস্তায় বেশি লোকজনও থাকে না। নোবডি উইল নোটিস ইউ কেয়ারফুলি। বোরখাতে ঢাকা মহিলার দিকে ওরা তেমন তাকায় না। টয়লেটে গিয়ে সৌম্য জিন্স ট্রাউজার ছেড়ে অন্তর্বাসের ওপর লিজার সালোয়ার পরে নিল, তার ওপর কালো রঙের মুখে চিকনের কাজ করা বোরখা।
দু চোখের কাছে দুটো ফুটো। পরিষ্কার সে সব কিছু দেখতে পাচ্ছে। টয়লেট থেকে বেরিয়ে এসে সে ঘরের বড় আয়নায় নিজেকে দেখল। ঢ্যাঙা মুসলমান মহিলা। নিজেকে দেখে তার হাসি পেল, কিন্তু এছাড়া আর কী উপায় আছে? দ্রুত এলাকাটায় হেঁটে চলে যেতে হবে। লিজা বলল, তোমার ট্রাউজার আর শার্টটা আমাকে দাও, ওগুলো লফটে চালান করে দিই, যাতে তোমার কোনো চিহ্ন না থাকে। এবার তোমাকে কি করতে হবে? সৌম্য জিজ্ঞাসা করল। কয়েকখণ্ড নাইলনের মোটা দড়ি কোথা থেকে জোগাড় করে রেখেছিল লিজা বলতে পারবে না সৌম্য। দড়িগুলো সৌম্যর হাতে দিয়ে লিজা বলল, আমাকে ঘরের মাঝখানে এই চেয়ারটার সঙ্গে বাঁধো, তারপর এই তোয়ালেটা দিয়ে আমার মুখটা বেঁধে দাও। সত্যি বাঁধবে, যাতে কোনো মতেই আমি কথা বলতে না পারি। চেয়ারে বসেছে লিজা। সৌম্য তার পায়ের দুটো পাতা জোরে নাইলনের দড়ির বাঁধনে বাঁধল, হাত দুটো বেঁধে দিল চেয়ারের সঙ্গে। তোমার লাগছে লিজা? আই এম ফিলিং ব্যাড। লাগুক। এটুকু না করলে আই উইল রিস্ক মাই লাইফ। ওরা যদি বুঝতে পারে সমস্ত ব্যাপারটা ড্রামা, দে উইল নট হেজিটেট টু কিল মি। লিজার হাত পা চেয়ারের সঙ্গে বাঁধার পর এবার তার মুখ তোয়ালে দিয়ে শক্ত করে বেঁধে দিল সৌম্য, কিন্তু সতর্ক থাকলো যাতে লিজার নিঃশ্বাস নিতে অসুবিধে না হয়। তোমার এই স্যাক্রিফাইস আমি সারা জীবন মনে রাখবো লিজা। থ্যাংক ইউ। মে গড ব্লেস ইউ। এবার তুমি আমার মোবাইলটা বিছানার ওপর ফেলে যাও। অ্যান্ড দেন ইউ প্রসিড। গ্রিলের গেট খোলা থাকবে? খোলা থাকবে। ফেয়ার অয়েল মাই ডিয়ার, ফেয়ার অয়েল। লং লিভ সৌম্য। লিজার বাড়ি থেকে বের হয়ে সৌম্য হাঁটছে। না, সৌম্য হাঁটছে না। বোরখা পরিহিতা দীর্ঘদেহী এক মুসলমান মহিলা হাঁটছেন। বাঁ দিকে সোজা হাঁটতে হবে। গলিপথ, ল্যাম্পপোস্টের মিটমিটি আলো জ্বলছে, দু একটা ঘুমটি দোকান খোলা। এখন সন্ধে 6:30। খানিকটা এগিয়েই সৌম্য বোরখা ছিদ্র দিয়ে বুঝতে পারল সে মুসলমান পাড়া দিয়ে হাঁটছে। একটা চায়ের দোকানের ভেতরে টিভিতে কোনো হিন্দি সিনেমা চলেছে। দোকানের সামনে প্রচুর ভিড়, সবাই সিনেমা দেখতে ব্যস্ত। বোরখা রমণীর দিকে কেউ ফিরেও তাকালো না। সৌম্য পা চালিয়েছে জোরে। ট্রেন চলাচলের আওয়াজ পাচ্ছে সে। উত্তেজনায় তার বুক ঢিপ ঢিপ করছে। এখন সে রাস্তা দিয়ে চলেছে, সেখানে ল্যাম্পপোস্টের আলো বোধহয় খারাপ, জায়গাটা অন্ধকার। সে দ্রুত হাঁটছে। স্টেশন, টিকিট ঘর। একটা টিকিট কিনল সে। শেয়ালদার। সিমেন্টের চেয়ার ফাঁকা। সে তাড়াতাড়ি চেয়ারে বসে পড়ল। ভ্রাম্যমান চা বিক্রেতা কুণ্ডলি হয়ে শুয়ে আছে কুকুর প্ল্যাটফর্মে। কোনো ভিড় নেই। ভাগ্য এত সহায়। সৌম্য ঈশ্বরকে ধন্যবাদ দিল। একজন বিধবা মহিলা তার কাছাকাছি এসে সিমেন্টের চেয়ারে বসতে গিয়েও কী ভেবে দূরের আর একটা চেয়ারে গিয়ে বসলেন। তার পরনের বোরখা কি মহিলাকে তার কাছাকাছি বসতে বিমুখ করল? হঠাৎ মাইকে ঘোষণা, শিয়ালদা যাবার ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। সৌম্য তাকিয়ে দেখল, সে যেখানে বসে আছে সেখানেই প্ল্যাটফর্মের গায়ে কালো আলকাতরায় বড় ইংরাজি অক্ষরে লেখা 3। ট্রেন এলো। সামনের কামরাতে সে উঠে পড়ল। যাত্রীরা কেউ ঢুলছে, কেউ কাগজ পড়ছে, কেউ আনমনে বাইরের দিকে তাকিয়ে আছে। ঢ্যাঙা বোরখায় ঢাকা মুসলমান রমণীর দিকে কেউ তেমন লক্ষ্য করল না। ট্রেন ছুটতে শুরু করলো। চেয়ারের সঙ্গে হাত পা বাঁধা, মুখ তোয়ালে দিয়ে বাঁধা। লিজা চুপচাপ বসেছিল। তার কখন ঢুলুনি এসে গিয়েছিল যেন। হঠাৎ তার মোবাইল তীক্ষ্ণ শব্দে বাজতে লাগলো।
বিছানায় মোবাইল পড়ে আছে। লিজার পক্ষে সম্ভবই নয় মোবাইলের কল রিসিভ করা। পরপর 4বার বাজলো মোবাইল। লিজা জানে গুড্ডু তাকে কল করেছে। লিজার পেটের ভেতর গুলিয়ে উঠছে হাসি। আজ খুব বোকা বনে যাবে গুড্ডুর দল। মোবাইল আর বাজছে না, চারপাশ শুনশান। রাত বেড়ে যাচ্ছে। লিজা ঘড়ির দিকে তাকালো। রাত 8টা বেজে গেছে। এতক্ষণে সৌম্য কি নিরাপদ জায়গায় পৌঁছে যেতে পেরেছে? পারবে তো সৌম্য? রুস্তমজির সব পাপের কীর্তি সে পুলিশ কমিশনারকে খুলে বলতে পারবে? রুস্তমজির আর তার শাগরেদদের কি গ্রেপ্তার করবে পুলিশ? সেটা যদি হয় তাহলে লিজা এই সর্বনাশা চাকরির জাঁতাকল থেকে মুক্ত হয়ে এক নতুন জীবন শুরু করবে। কিন্তু পারবে কি সৌম্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের ঠিকমতো সব বোঝাতে? রুস্তমজির আছে কোটি কোটি টাকার জোর। সৌম্য বেচারির সাহস, বিবেক আর মনের জোর ছাড়া আর কি আছে? পায়ে যন্ত্রণাও হচ্ছিল। এভাবে কতক্ষণ সে বসে থাকবে? হঠাৎ মনে হলো তার বাড়ির সামনে গাড়ি থামার শব্দ। হুড়মুড় করে ঘরের ভেতর ঢুকলো গুড্ডু, রামু ও আরও 2জন যুবক। এই 2জন যুবককে লিজা চেনে না। দুজনেই বেশ লম্বা, বলিষ্ঠ এবং মুখে চাপদাড়ি। এরা তাহলে রুস্তমজির দলে নতুন আমদানি। এ কি লিজা, সরে বাচ্চা গেল কোথায়? রামু বলল। সে তো পালিয়েছে মনে হচ্ছে। গুড্ডু বলল। সব ঘর টয়লেট সার্চ করো। 3জন সব কিছু দেখে এসে বলল কেউ নেই। হারামিটা লিজাকে এভাবে বেঁধে রেখে পালিয়েছে। গুড্ডু বলল, তাই কি লিজা? এর মধ্যে তোর কোনো গেম নেই তো? তোর শয়তানিও আমার জানা আছে। রামু বলল, ওস্তাদ লিজার হাত পা খুলে দিই। গুড্ডু বলল, থাক, ওর বিচার পরে হবে। আগে সেই শুয়োরের বাচ্চাটাকে খুঁজে বার করি। পুলিশের কাছে ও যদি মুখ খোলে তাহলে রুস্তমজি আমাদের শেষ করে দেবে। লিজাকে মুক্ত না করে ওরা 4জন গাড়িতে উঠল। গাড়ি ইঞ্জিনের আওয়াজ তুলে চলে গেল। লালবাজারে আগে কোনো দিন আসা হয়নি মানালির। কেনই বা আসবে? জীবনে এমন কি বিপর্যয় ঘটেছে তার যে পুলিশে স্বর্ণপন্ন হতে হবে? সুদীপ কি আগে লালবাজারে এসেছে? ট্যাক্সিতে 2জনের এ ব্যাপারে কোনো কথা হয়নি। সুদীপের মুখ যথেষ্ট উদ্বেগের চিহ্ন। মানালি জিজ্ঞাসা করল, সুদীপ, আপনি লালবাজারে কোনো দিন ঢুকেছেন? না, রাইটাসে আগে কয়েকবার এসেছি, কিন্তু লালবাজারে কখনো আসা হয়নি। আলোচনা আর বেশি দূর এগোলো না, কারণ ট্যাক্সি লালবাজারের গেটের সামনে পৌঁছে গেছে। ভাড়া মিটিয়ে ওরা নেমে পড়ল। সুদীপ বলল, আপনার কাছে তো একটা রেফারেন্স আছে। আপনার বাবার বন্ধু পুলিশ অফিসার, তিনি নিশ্চয়ই লালবাজারেই বসেন। সেই রেফারেন্সের সাহায্যে লালবাজারে ঢোকা শক্ত হবে না। লালবাজারের গেটের কাছে পৌঁছে মানালি বলল, হ্যাঁ, উদয়ন কাকুর নামই করব। গেট দিয়ে 2জনে ঢুকে যাচ্ছিল। একজন ধোপদুরস্ত পুলিশ কনস্টেবল। তাদের সামনে এসে মানালির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, ম্যাডাম কোথায় যাবেন? অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার উদয়ন দত্তর সঙ্গে একটু দেখা করতে চাই। দত্ত সাহেব? অ্যাপয়েন্টমেন্ট করা আছে? না, তবে উনি আমার পরিচিত। আপনি ফোন করে জেনে নিতে পারেন। কি নাম বলবো? বিশ্বদীপ মিত্রের মেয়ে মানালি মিত্র ওর সঙ্গে দেখা করতে চান। বেশিক্ষণ বসতে হলো না। সেই সুভদ্র কনস্টেবলটি ওদের বলল, ম্যাডাম আপনারা যান, সাহেব আপনাদের ডাকছেন। এই স্লিপটা হাতে রাখুন। কেউ জিজ্ঞেস করলে
এই স্লিপটা দেখালেই হবে। কোথায় যাব? উনি কোথায় বসেন? সুদীপের প্রশ্ন। হ্যাঁ, বলে দিচ্ছি, এই করিডোর দিয়ে সোজা গিয়েই লিফট, 3rd ফ্লোর। কিছুটা গেলেই ওর চেম্বারের নেম প্লেট দেখতে পাবেন। উদয়নের চেম্বারের সামনে পৌঁছতেই একজন সাদা পোশাকের পুলিশকর্মী যেন ওদের অপেক্ষাতেই ছিল। আপনারা এসিপি স্যারের সাথে দেখা করবেন তো? হ্যাঁ, চলে যান, স্যার ওয়েট করছেন। চেম্বারটি বেশ বড়, শীততাপ নিয়ন্ত্রিত। পায়ের নিচে কার্পেট, মাঝখানে ইউ শেপের টেবিলের ওপর ঘূর্ণি চেয়ারে যে ভদ্রলোক বসে আছেন তার বয়স এক নজর দেখে সুদীপের মনে হলো 58 বছরের মতো হবে। চেয়ারে বসে থাকলেও বোঝা যায় উনি বেশ লম্বা, মাথায় চকচকে টাক, নাকের নিচে মোটা গোঁফ। তবে শরীর আদৌ গোলগাল নয়, বরং বেশ মেদহীন। পুলিশের ইউনিফর্মে বসে আছেন উদয়ন, কাঁধের পাশে চকচক করছে গোটা 3 স্টার। মানালি কিছু বলার আগেই তিনি বলে উঠলেন, কিরে, হঠাৎ এই বাঘের গুহায় কি এমন ঘটল? তোমাদের কর্মস্থানকে বোধহয় বাঘের গুহা মনে হয়। লালবাজারে অনেকের কাছেই বাঘের গুহা, এসে বললেন উদয়ন। বস বস, এই শ্রীমানকে তো চিনতে পারলাম না। সুদীপ বিনীতভাবে তার নাম ও পরিচয় জানালো। চেম্বারে অনেক চেয়ার, সামনের দিকে 2টো চেয়ারে ওরা বসলো। উদয়ন মানালির দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার বল দেখি, একেবারে অফিসের সহকর্মীকে নিয়ে আমার কাছে? দুজনেই তো ব্যাংকে চাকরি করিস, কিন্তু এই শহরে কোনো ব্যাংক ডাকাতি হয়েছে বলে তো আমার জানা নেই। মানালি বলল, আমাদের ব্যাংকে ডাকাতি হলে আমরা কেন আসবো তোমার কাছে কাকু? তার জন্য তো ম্যানেজার আছে, আর সেজন্য সরাসরি লালবাজারে আসার তো দরকার নেই, লোকাল পুলিশ স্টেশনেই তো যথেষ্ট। ওরে বাবা, তোর সঙ্গে দেখছি কথায় পারা যাবে না। হ্যাঁ রে, তোর বাবা কেমন আছেন? ওর সঙ্গে তো অনেক দিন যোগাযোগ নেই। ভালোই আছেন, নিজের পড়াশুনো নিয়ে থাকেন, তা বেশ। তো কিছু একটা দরকারে তো আমার কাছে এসেছিস, সেটা আবার বল। উদয়ন কাকু, একটা খুব সিরিয়াস প্রবলেম নিয়ে তোমার কাছে এসেছি, তোমার সাহায্য ছাড়া। হ্যাঁ, বল প্রবলেমটা। যতটা সংক্ষেপে পারা যায় মানালি সৌম্য সব ব্যাপারটা জানালো। তার চাকরি খুঁজতে গিয়ে রুস্তমজির হাতে পড়া, পরাঞ্চকের ঘটনা, মিথ্যে খুনের মামলায় তাকে জড়িয়ে দেয়া, সব কিছু বিশদভাবে বলল মানালি। উদয়ন ভুরু কুঁচকে শুনতে শুনতে একটা পেপার ওয়েট নিয়ে নাড়ছিলেন, তার মুখ ক্রমশ গম্ভীর হয়ে উঠছিল। তিনি হঠাৎ বললেন, জায়গাটা কোন থানা বললি? বারাসাত। বারাসাত থানা তো কলকাতা পুলিশের আওতায় পড়ে না, ওটা পশ্চিমবঙ্গ পুলিশের আন্ডারে। মানে এসপি উত্তর 24 পরগনার কাছে খবর থাকবে। এসপির বস হচ্ছে আবার ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ। যাই হোক, অত দূরে যাবার দরকার নেই। তুই যেটা বললি, অর্থাৎ সৌম্য রায় নামে কাউকে পরাঞ্চককে খুনের মামলায় পুলিশ খুঁজছে কি না, সেটা আমি এসপি উত্তর 24 পরগনার সরাসরি ফোন করে জেনে নিচ্ছি। ওই অফিসারের সঙ্গে আমার পরিচয় আছে, ভদ্র এবং ভালো অফিসার। উদয়ন কাকু টেবিলের ফোনটা তুলে সম্ভবত পিএকে বললেন, এসপি উত্তর 24 পরগনাকে ধরুন তো। কয়েক মিনিটের অপেক্ষা, তারপর উদয়নের টেবিলে ফোনটি বেজে উঠল। রিসিভার তুলে উদয়ন কথা বলতে লাগলেন। প্রায় মিনিট 5 কথা হলো। তারপর উদয়ন রিসিভার নামিয়ে নিচু গলায় বললেন, কথাটা ঠিক,
পরাঞ্চক গ্রামে একটা খুন হয়েছে, আর সেই খুনের জন্য স্থানীয় লোকজন নাকি সৌম্য রায়কেই দায়ী করছে। কিন্তু সে পলাতক, পুলিশ তাকে খুঁজছে। কিন্তু সৌম্য খুন করেনি। বিশ্বাস করুন উদয়ন কাকু, সৌম্য সেরকম ছেলেই নয়। ওর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু সেটা পলাতক থেকে সৌম্য কীভাবে প্রমাণ করবে? লেট হিম সারেন্ডার টু পুলিশ, তারপর আমরা ব্যাপারটা খতিয়ে দেখতে পারি। কিন্তু পুলিশের কাছেও সারেন্ডার করলেই ওকে যদি হাজতে রেখে দেওয়া হয় এবং তারপর কোর্টে চালান করা হয়, সেরকম নাও হতে পারে। সৌম্য সারেন্ডার করুক, সব কথা পুলিশকে খুলে বলুক। ইতিমধ্যে আমি এসপি আর ডিআইজির সঙ্গে কথা বলে রাখছি, তারা বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখার চেষ্টা করবেন। কিন্তু সৌম্য যে কোথায় সেটাও তো আমরা বুঝতে পারছি না। ওর মোবাইলে যোগাযোগ করা যাচ্ছে না। আমার ধারণা ও কোথাও লুকিয়ে আছে, কিংবা ওকে কোথাও লুকিয়ে রাখা হয়েছে। দুটোই সম্ভব। কিন্তু প্রথমটা যদি সত্যি হয়, অর্থাৎ ছেলেটি যদি নিজেই লুকিয়ে থাকে, তাহলে আমি বলবো সে নিজের ক্ষতি করছে। সত্যি যা সেটাকে তো পুলিশের সামনে এসে বলতে হবে। ওয়ান মাস্ট ফেস দ্য ট্রুথ। তারপর কাম হোয়াট মে। তাহলে কাকু, এখন কি করা উচিত? যতক্ষণ না সৌম্য প্রকাশ্যে আসে কিছুই করা যাবে না। সুদীপ বলল, আমি স্যার একটা প্রস্তাব দেব। হ্যাঁ বলুন। খবরের কাগজে যদি বড় করে বিজ্ঞাপন দেয়া যায়, সৌম্যবাবুর মায়ের পক্ষ থেকে তাকে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়ে। উদয়নবাবু বললেন, দ্য আইডিয়া। সৌম্যকে প্রকাশ্যে আনতে হলে এটাও করা যেতে পারে। মানালি বলল, উদয়ন কাকু একটা অনুরোধ করব। কী রে? সৌম্য যদি ফিরে আসে এবং ওকে নিয়ে সোজা আপনার কাছে চলে আসি, আপনি সাহায্য করতে পারবেন? আমি সাহায্য? উদয়ন কিছুক্ষণ ভাবলেন। করতে পারি, তবে তার আগে আমাকে ডিআইজি সাহেবের সঙ্গে একটু আলোচনা করে নিতে হবে। এরকমও হতে পারে সৌম্যকে সরাসরি সারেন্ডার করতে হবে ডিআইজি সাহেবের কাছে। সেটাই ভালো। উদয়ন কাকু, আমরা তাহলে আসি, যদি সৌম্য ইতিমধ্যে বাড়িতে ফিরে আসে। মা বসেছিলেন ঠাকুর ঘরে। শিব ঠাকুরের সামনে বসে অঝোর ধারায় কাঁদছিলেন। এছাড়া তার কি করার আছে? একমাত্র ঈশ্বরই পারেন তার একমাত্র ছেলেকে তার কোলে ফিরিয়ে দিতে। ঠাকুর ঘরে বসেই তিনি শুনতে পেলেন ডোরবেলের আওয়াজ। কাজের মেয়েটি বিকেলেই এসে গেছে। সে বোঝে এই বাড়িতে কি বিপর্যয় চলেছে। রাতের রান্না হয়ে গেলেও সে বাড়িতে রয়ে গেছে। মাসিমাকে একা ছেড়ে যেতে তার মন চাইছে না। মানালি দিদিমণিও আর একজন ভদ্রলোক লালবাজারে না কোথায় গেছে, সেখান থেকে ওরা না ফেরা পর্যন্ত অন্তত সে মাসিমার সঙ্গে থাকতে চায়। ওর মনের যা অবস্থা, ওকে একা ফেলে যেতে তারও যেন বিবেকে বাজছে। ডোরবেল বারবার বাজছে। ঠাকুরঘর থেকে গলা তুলে মা বললেন, কে গো? দরজাটা খোলো না। বোধহয় ওরা লালবাজার থেকে ফিরেছে। কাজের মেয়ে দরজা খুলেই আঁতকে উঠল। কালো বোরখায় ঢাকা কে দাঁড়িয়ে আছে? মা আসুন তো একবার, দেখুন কে এসেছে। মা ছুটে এলেন। বাড়ির মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে বোরখায় আপাদ মস্তক ঢাকা কে একজন। কোনো মুসলমান মহিলা। এত লম্বা একজন মুসলমান মহিলার এ বাড়িতে কি প্রয়োজন? কে আপনি? মা তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করল। বোরখার মাথাটা নাবিয়ে দিল আগন্তুক। মা অবাক। এ তো খোকা। তুই এত রাতে বোরখা পরে? মা ছুটে এসে সৌম্যকে জিজ্ঞেস করলেন।
জড়িয়েও ধরলেন প্রাণপণে। এতদিন বাদে তিনি খোকাকে খুঁজে পেয়েছেন, আর তাকে ছাড়বেন না। কেউ তার বুক থেকে আর খোকাকে ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। সৌম্য বলল, চুপ চুপ মা। আমাকে যারা আটকে রেখেছিল তাদের ডেরা থেকে শেষমেশ এই বোরখা পরে ছদ্মবেশে আমাকে পালিয়ে আসতে হলো। অনেক ঝুঁকি নিয়ে এসেছি মা। আমি বুঝতে পারছিলাম তোমার মনের অবস্থা। তার উপর টিভিতে এবং খবরের কাগজে যেসব আমার সম্বন্ধে কেচ্ছা রটানো হয়েছে। হ্যাঁ রে, কারা এমন করলো? তুই চাকরি করতে গিয়ে কাদের পাল্লায় পড়েছিলি? তারা তোর সঙ্গে এমন শত্রুতা করছে কেন? সে অনেক কথা মা, সব বসে বলতে হবে। আজকে তো রাত 8টা বেজে গেছে। আজ কি সম্ভব হবে? আমাকে পুলিশের বড় কর্তাদের সঙ্গে কথা বলতে হবে। দরকার হলে সারেন্ডার করতে হবে পুলিশের কাছে। যে ষড়যন্ত্রের মধ্যে আমি পড়েছি, পুলিশকে সব খুলে না বললে আমি আরও ভয়ানক বিপদের মধ্যে পড়ে যাব। মা বললেন, তুই কিছু চিন্তা করিস না খোকা। বিকেলেই মানালি আর তার অফিসের সহকর্মী সুদীপবাবু লালবাজারে গেছে। লালবাজারে পুলিশের এক বড় কর্তা মানালির বাবার বন্ধু। ওরা তার কাছেই গেছে। তোর বিপদের কথা সব খুলে বলবে মানালি। তাহলে আমি এইসব ধরাচুরো খুলে ফেলি, দোতলায় আমার ঘরে যাই, পাজামা পাঞ্জাবি পরে আসছি। আমার খুব খিদে পেয়েছে মা। হ্যাঁ, এখনই মুখ হাত ধুয়ে আয় বাবা, আমি তোর খাবারের ব্যবস্থা করি। শুভ দোতলায় চলে গেল। বোরখা খুলে লাথি মেরে পাঠিয়ে দিল খাটের নিচে। তার পরনে শুধু লিজার সালোয়ার ছিল। স্নানঘরে ঢুকে গেল সৌম্য। আশ মিটিয়ে শাওয়ারের নিচে স্নান করলো অনেকক্ষণ ধরে। আহ, কি আরাম! আজ সকালেও সে ভেবেছে আর বোধহয় কোনো দিন বাড়ি ফিরতে পারবে না। রুস্তম যে সাকরেদদের হাতেই তার জীবনের শেষ হবে, আর কোনো ভয় নেই। একবার যখন ওদের ডেরা থেকে বেরিয়ে আসতে পেরেছে, তখন সে রুস্তমজির সব দুষ্কর্মের কথা পুলিশের কাছে ফাঁস করে দেবে। স্নানঘর থেকে বের হয়ে পাজামা এবং একটা খদ্দরের পাঞ্জাবি পরে নিল সৌম্য। পারফিউম ছাড়া সে চলতেই পারে না। পাঞ্জাবিতে পারফিউমের গন্ধ ছড়াতে তার জীবনটাই যেন চনমনিয়ে উঠল। কীরকম আনন্দের অনুভূতি! বাঁচতে হবে। থিঙ্ক পজিটিভ সৌম্য, থিঙ্ক পজিটিভ। এ জীবনে এখনও অনেক কাজ করার আছে। আবার নতুন উদ্যমে সে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবে। একটা ভালো চাকরি পেতেই হবে। তারপর মানালির সঙ্গে বিয়ে। মা বৌমাকে পেয়ে খুব খুশি হবেন। চোখে অনেক নতুন স্বপ্নের আভাস। সৌম্য একতলায় নেমে এলো। মা বললেন, আয় খোকা, খেতে বস। আজ রাতে তোর জন্য আমি নিজের হাতে চিকেন বিরিয়ানি করব। মানালি আর সুদীপও এখানে খেয়ে যাবে। চিকেন বিরিয়ানি মা, তোমার হাতে? ওহ, আমার তো এখনই জিভে জল আসছে। এখন কি খাচ্ছ মা? এখন তাড়াতাড়ি কয়েকটা পরোটা ভেজে দিলাম। সরু সরু আলু ভাজা আর বাড়িতে আমার হাতে তৈরি নাড়ু ছিল। ও মা, আর বলো না। সৌম্য খেতে শুরু করলো। কতদিন পর মনে হচ্ছে অমৃত খাচ্ছি। মা সামনে বসে সৌম্যর খাওয়া দেখছিলেন। গোগ্রাসে খাচ্ছিল বেচারা। কতদিন বোধহয় ভালোভাবে খাওয়া হয়নি। তোর ডান চোখের নিচ ওরকম ফুলে আছে কেন রে খোকা? ও এমনি। এমনি মানে দেয়ালের সঙ্গে ঠুকে গিয়েছিল। মা, মানালিরা কখন আসবে? এইবার এসে পড়বে। তুই ধীরে সুস্থে খা বাবা। সৌম্যর খাওয়া প্রায় শেষ। ডোর বেল বাজল। দরজাটা খুলল কাজের মেয়েটি। এতদিন বাদে দাদাবাবু ফিরেছে। সে মাকে রান্নাঘরে খাবার তৈরিতে সাহায্য করছিল।
মানালি এবং সুদীপ্ত ফিরেছে। ওরা ঢুকেই দেখতে পেল সৌম্যকে পার্লারের ডাইনিং টেবিলে বসে সে খাচ্ছিল। মানালি সুদীপকে দেখে ছুটে এলো। ফিরে এসেছো সৌম্য, তুমি ফিরে এসেছো? সৌম্যর খাওয়া শেষ। সে বেসিনে তাড়াতাড়ি হাত ধুয়ে মা এবং সুদীপবাবুর উপস্থিতি ভুলে কিংবা অগ্রাহ্য করে মানালিকে নিজের বুকে টেনে নিল। মানালি, মানালি, অ্যাট লাস্ট। সৌম্য, তোমার আর কোনো ভয় নেই। আমরা লালবাজারে গিয়েছিলাম, উদয়ন কাকুর সঙ্গে কথা বলে এসেছি। উনি আমাদের অনেক পরামর্শ দিয়েছেন। তোমাকে উদয়ন কাকুর কাছে যেতে হবে আমাদের সঙ্গে। সুদীপবাবুও থাকবেন আমাদের সঙ্গে। আপনি সুদীপবাবু? প্লিজ টু মিট ইউ। সৌম্য হাত বাড়িয়েছিল। খুব চিন্তায় ফেলে দিয়েছিলেন আপনি আমাদের, সুদীপ হেসে বলল। কিন্তু আজ এই রাতেই কি যেতে হবে খোকাকে লালবাজারে? মা জিজ্ঞাসা করলেন। না, আজ নয়। আজ সৌম্য বিশ্রাম নিক। আগামীকাল সকাল 11টার মধ্যে ও আমাদের সঙ্গে লালবাজারে উদয়ন কাকুর সঙ্গে দেখা করবে। তারপর ও সব কথা খুলে বলবে ডিআইজি সাহেবকে। আজ বেশ রাত হয়েছে, আজ আমরা আসি মা। তাই কখনো হয়? আমি খোকার বাড়ি ফেরা সেলিব্রেট করতে চাই। আজকে নিজের হাতে আমি সকলের জন্য চিকেন বিরিয়ানি রাঁধছি, তোমরা খেয়ে যাবে না? মাসিমার হাতের রান্না কি ফেলে যাওয়া যায়? মানালি সুদীপের দিকে তাকিয়ে হাসল। রান্নার মেয়ে মানালির দিকে তাকিয়ে বলল, জানো দিদি, দাদাবাবু ডোরবেল বাজাতে আমি দরজা খুলে দেখি বোরখা পরে ঢ্যাঙা মতো কে একজন দাঁড়িয়ে আছে। আমি কি ভয় পেয়েছিলুম গো! কিভাবে জানবো ওটা দাদাবাবু? মানালি বলল, বোরখার কেসটা একটু ডিটেলসে বলো সৌম্য। বলবো, সব বলবো। চরম অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে দিনগুলো কেটেছে, কিন্তু আমি বড় টায়ার্ড। সুদীপ বলল, সত্যি সৌম্যবাবু, আপনার ওপর দিয়ে কী ঝড় বয়ে গেছে সে তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। সৌম্য উত্তরে কিছু একটা বলতে যাচ্ছিল, সেই মুহূর্তে ডোরবেল বাজল। প্রথমেই বেশ তীব্রভাবে পরপর 3বার। এত রাতে কে বা কারা আসতে পারে? প্রত্যেকেই হতভম্ব হয়ে ওর মুখের দিকে তাকাচ্ছে। মানালি হঠাৎ দরজার কাছে উঠে গেল। সৌম্য তাকে বলল, দরজা খুলো না মানালি, আগে দেখে নিতে দাও। মানালি জিজ্ঞেস করল, কে? সবাই শুনল। ভারী স্বরে উত্তর এলো, পুলিশ! দরজা খুলুন তাড়াতাড়ি। পুলিশ? হতেই পারে না, ফিসফিসিয়ে মানালি বলল। তাহলে কারা? ও খোকা, তুই বাইরে যাবি না? আমি তোকে বুক দিয়ে আড়াল করে রাখবো। আমার বুক থেকে তোকে কেউ ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। সুদীপ বলল, মানালি, আপনার কাছে উদয়ন কাকুর ফোন নাম্বার নেই? আপনি ওকে ফোন করতে পারেন। ওর সঙ্গে কথা বলার পর বাড়িতে তো এভাবে পুলিশ আসতে পারে না। মানালি আক্ষেপের সুরে বলল, এটাই ভুল হয়ে গেছে। উদয়ন কাকুর মোবাইল নাম্বারটা আমার নেওয়া উচিত ছিল। এবার দরজায় রীতিমতো ধাক্কা পড়ছে, তার সঙ্গে চিৎকার, দরজা খুলুন, না হলে বাধ্য হয়ে দরজা ভাঙতে। মা কাঁদছিলেন। মানালি তাকে 2 হাতে জড়িয়ে ধরে দৃঢ় স্বরে বলল, ভয় পাবেন না মাসিমা, আমরা এখনই লোকাল থানায় ফোন করছি। কিন্তু লোকাল থানার ফোন নাম্বার তো জানি না। সুদীপ প্রায় আর্তনাদের মতো বলল। মা বললেন, খোকা কোথায় গেল? মানালি এদিক ওদিক তাকিয়ে একই প্রশ্ন করল, সৌম্য কোথায়? রান্নার মেয়েটি বলল, দাদাবাবু তো দোতলায় গেলেন। দোতলায়? সবাই ছুটে দোতলায় গেল। দোতলার ছাদ থেকে ঝুঁকে সৌম্য দেখতে চেষ্টা করছে কারা দরজাতে ধাক্কা দিচ্ছে। বাড়ির সামনেই সরু পিচ রাস্তা, ওপাশে মাঠ।
রাস্তার ধারে ল্যাম্পপোস্ট থেকে আলো পড়েছে লোকগুলোর মুখে। স্পষ্ট দেখতে পাচ্ছে বিশাল চেহারার গুড্ডুকে, তার পাশে খরবুকায় রামু, তার পাশে আরও দুজন। ঘন ঘন দরজায় ধাক্কা দিচ্ছে ওরা। মানালি সৌম্যর পিঠে হাত রাখল। কারা ওরা, কারা? সৌম্যর মুখ কাগজের মতো সাদা। সে ফিসফিস করে বলল, ওরা এসেছে মানালি। কারা এসেছে? যাদের ডেরা থেকে লুকিয়ে আমি পালিয়ে এসেছি, সেই রুস্তমজির গুন্ডারা। কে রুস্তমজি? রুস্তমজি এই শহরের একজন দাগি অপরাধী। মুখোশ পরে ঘুরে বেড়ায় এরা। মুখোশের আড়ালে কত অপরাধকর্ম যে এরা করে বেড়ায়। আমার মতন কত যুবককে বিপদে চালিত করেছে, তার কোনো হিসেব নেই। আমি চেয়েছিলাম এই রুস্তমজির মুখোশ খুলে দিতে, কিন্তু সেই সুযোগ বোধহয় আমি আর পাবো না। কী বলছো সৌম্য? ওরা তোমার কি করবে? দেখছো না কি প্রচণ্ড জোরে ওরা চারজন দরজায় ধাক্কা দিচ্ছে? ওই পলকা দরজা কতক্ষণ ওই চাপ সহ্য করবে? আমার কাছে যদি একটা ফায়ার আর্মস থাকতো, কিন্তু আমি ওদের হাতে ধরা দেব না, কিছুতেই না। আমি বরং পালাবার চেষ্টা করব। খোকা, তুই কি বলছিস? ওই গুন্ডাগুলোর সামনে তুই কিভাবে পালাবি? কোথায় পালাবি? মানালি বলল, সৌম্য, পাগলামি করো না। সুদীপ বলল, আমরা সবাই ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কিন্তু সৌম্যর কানে কোনো কথাই ঢুকছে না। সে বোধহয় সত্যি বোধ বুদ্ধি হারিয়েছে। সে বিড়বিড় করছিল, কিছুতেই না, ওদের হাতে কিছুতেই ধরা দেয়া যাবে না। আমাকে যেভাবে হোক ওদের নাগালের বাইরে যেতেই হবে। বাড়ির পেছনের দিকটা ফাঁকা জমি, এদিক ওদিক ময়লা পড়ে আছে। মুহূর্তে সৌম্য ছাতের আলসের ওপর উঠে দাঁড়ালো এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই ফাঁকা জমিতে লক্ষ্য করে ঝাঁপ দিল। খোকা! মা চেঁচিয়ে উঠলেন, কিন্তু মানালি তার মুখ দুই হাতে চেপে ধরল। ওকে পালাতে দিন মা, এছাড়া উপায় নেই। ওভাবে আপনি চেঁচিয়ে উঠলে গুন্ডারা বুঝতে পারবে সৌম্য পালিয়ে যাচ্ছে। মা ডুকরে কেঁদে উঠলেন। মানালি তাকে নিজের বুকের মধ্যে চেপে ধরল। দোতলা থেকে ঘাস জমির ওপর শটান পড়ল সৌম্য। সে ভাবছিল কোনোভাবে ভয়ঙ্কর চোট পাবে, কিন্তু তার পায়ে কোনো চোট লাগেনি, বরঞ্চ ডান হাতের ওপর ভর দিয়ে পড়ায় মট করে একটা শব্দ। ডান হাতের কবজির কাজটা বোধহয় ভেঙেই গেল। প্রচণ্ড যন্ত্রণা। অস্ফুটে আর্তনাদ করে উঠল সৌম্য। কিন্তু এখন এসব গ্রাহ্য করলে চলবে না। প্রাণপণ শক্তিতে দাঁতে দাঁত টিপে সোজা হয়ে দাঁড়ালো সৌম্য। তারপর আলো অন্ধকারের মাঝ দিয়ে রাস্তা পেরিয়ে মাঠে উঠল। সে জানে মাঠ পার হতে পারলেই রাজপথ, তারপরেই একটা ট্যাক্সি ধরবে। কিন্তু হিসেবে ভুল হয়েছিল সৌম্যর। মাঠের অন্ধকারের সঙ্গে মিশে যে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে, সেটা তার চোখে পড়েনি। হঠাৎ তীব্র হেডলাইটের আলো সৌম্যর চোখের ওপর সরাসরি। সে বাঁ হাত দিয়ে চোখ আড়াল করল। কারা যেন চেঁচিয়ে উঠল, ওই যে সরে বাচ্চা পালাচ্ছে, পালাচ্ছে! কি করবো ওস্তাদ? নো চান্স, ফায়ার! ফট ফট দুবার শব্দ। প্রচণ্ড গরম এবং তীক্ষ্ণ দুটো দানা সৌম্যর পিঠ এবং ঘাড় ভেদ করে শরীরের মধ্যে ঢুকে গেল। উফ, কি যন্ত্রণা, কি অসহ্য যন্ত্রণা! সৌম্য মুখ থুবড়ে পড়ে গেল মাটিতে। তার মনে হচ্ছিল সে যেন দাউ দাউ আগুনের মধ্যে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। হিলহিলে তাজা রক্তস্রোত
পিঠ থেকে ঘাড় থেকে ফিনকি দিয়ে নির্গত হয়ে মাঠের সবুজ ঘাস বিবর্ণ করে দিচ্ছে। সৌম্য বড়শি গাঁথা মাছের মতো খাবি খাচ্ছিল। তার দুই চোখ ধীরে ধীরে নেবে আসছিল। নিকষ অন্ধকার, কয়েকজনের পায়ের শব্দ। শেষবারের মতো সৌম্য দেখল চোখের সামনে অস্পষ্টভাবে ভাসছে মায়ের মুখ, মানালির মুখ।